প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা দেখছি যে পৌষ মাসের শেষের দিকে এসে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। সেই সাথে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের সর্দি, কাশি, জ্বর ও ফ্লু সহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। কাজেই আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলেই আমরা এই ধরনের ফ্লু থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. মিনিং অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। 2. ইম্পর্টেন্স অফ মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি। 3. মিনিং অফ অ্যাভারেজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাভারেজ। 4. মিনিং অফ অ্যারিথমেটিক মিন অ্যান্ড রিজনস ফর পপুলারিটি। 5. মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অ্যারিথমেটিক মিন। চলো যাই আমাদের মূল আলোচনা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে। আমরা প্রথমেই দেখব যে হোয়াট ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আসলে এই মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে আমরা কি বুঝি? তথ্য বিশ্বে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কেন্দ্রের কাছাকাছি থাকার যে প্রবণতা, সেটি হচ্ছে আসলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ এই যে ডেটাগুলোর কেন্দ্রের কাছাকাছি থাকার প্রবণতা, সেটা কোন ডেটার ক্ষেত্রে কতটুকু, সেটাই কে মেজার করাই হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আর এটা মেজারের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা দুই বা ততোধিক ডেটার মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারি। কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ, অথবা কোনটা বেশি স্ট্যাবিলিটি শো করে, কোনটা সিগনিফিক্যান্ট বেশি। এই বিষয় সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা কিন্তু পেতে পারি। কিসের মাধ্যমে? আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করার মাধ্যমে। সেন্ট্রাল টেন্ডেন্সি 5 ভাবে মেজার করা যায়। একটি হচ্ছে অ্যারিথমেটিক মিন, আরেকটি হচ্ছে মিডিয়ান, মুড, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন। আমরা প্রথমে দেখব যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স এন্ড নেসেসিটিস অফ মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি। অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করা কেন প্রয়োজন বা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, ডিটারমিনেশন অফ রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বলতে আসলে আমরা যেটা কি, যে ওই ভ্যালুটাকেই বুঝি যে ভ্যালু দ্বারা একটি নির্দিষ্ট বিষয়কে রিপ্রেজেন্ট করা হয়। আর সেটা আমাদেরকে কি করে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে থাকে। তো এই যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করি, এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ ভ্যালু নির্ণয় করা, যার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা ডেটা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারি। সেকেন্ডলি, কম্পারিজন। অর্থাৎ এই সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারের মাধ্যমে আমরা কি করতে পারি, দুই বা ততোধিক ডেটার মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারি যে কোন ডেটাটি ভালো, কোন ডেটাটি খারাপ, অথবা কোন ডেটার মধ্যে কনসিস্টেন্সি আছে, কোনটার মধ্যে কনসিস্টেন্সি নাই, অথবা কোনটি স্ট্যাবিলিটি শো করে, কোনটা স্ট্যাবিলিটি শো করছে না, কোনটা বেশি সিগনিফিক্যান্ট, কোনটা সিগনিফিক্যান্ট না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে করতে পারি। দেন টু অ্যানালাইজ ডেটা, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারের মাধ্যমে আমরা কি করি, সেন্ট্রাল ভ্যালু পাই, এবং সেই সেন্ট্রাল ভ্যালুর সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ডেটাকে কি করতে পারি, অ্যানালিসিস করতে পারি, এবং সেই অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সুন্দর একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি।
দেন হেল্প ইন রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ আমরা যখন রিসার্চ করি, সেটা হোক পলিটিক্যাল, ইকোনমিক অথবা সোশ্যাল রিসার্চ, সব রিসার্চের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, আমাদেরকে ডেটা কালেক্ট করতে হয় এবং সেই ডেটা গুলোকে অ্যানালাইসিস করে তারপর আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এখন কথা হচ্ছে যে এই যে যে মেজারিং সেন্টার টেন্ডেন্সি, এটা কি করে, এটা আমাদেরকে একটি রিপ্রেজেন্টেটিভ ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে সহায়তা করে এবং সেই ভ্যালুর সাহায্যে আমরা কি করতে পারি, আমরা কিন্তু ওই পার্টিকুলার ডেটাকে অ্যানালিসিস করে সেখান থেকে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে এই সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু আমাদেরকে কিন্তু রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সহায়তা করে থাকে। ইউজেস ইন ট্রেড এন্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই সেন্ট্রাল ভ্যালু আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিজনেস ডিসিশন মেক করার ক্ষেত্রে সহায়তা করে থাকে। দেন ডিটারমিনেশন অফ এ সুইটেবল স্যাম্পল মিন, তো এই যে আমরা স্যাম্পল মিন নির্ণয় করি, সেই স্যাম্পল মিনের সাহায্যে আমরা কিন্তু একটি ডেটা সম্পর্কে একটা সম্যক ধারণা নেই এবং ওই ডেটা সম্পর্কে আমরা অ্যানালিসিস করে তারপরে কি করতে পারি, সেখান থেকে আমরা একটা সুন্দর সিদ্ধান্তে উপনীত হতে পারি। তো এই যে আমরা যদি একটি সুইটেবল স্যাম্পল মিন আমাদেরকে নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, সেন্টার টেন্ডেন্সি মেজার করতে হবে। তো এগুলো কারণেই আসলে সেন্টার টেন্ডেন্সি মেজার করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। এবার আমরা দেখব যে হোয়াট ইজ অ্যাভারেজ এন্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড অ্যাভারেজ। অর্থাৎ অ্যাভারেজ বলতে আসলে আমরা কি বুঝি? এই অ্যাভারেজ হচ্ছে একটা টিপিক্যাল ভ্যালু এবং এটা হচ্ছে এই যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারের একটি উপায়। তো এই যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজকে আমরা কি করি, আমরা একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বলে থাকি। এটা ডেটাকে রিপ্রেজেন্ট করে থাকে এবং এই অ্যাভারেজটা আমরা কিভাবে পাই, যে কোনো কিছুর টোটাল ভ্যালুকে আমরা যদি তাদের টোটাল সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পাই, অ্যাভারেজ পাই, অর্থাৎ গড় পাই। আর এই গড় কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে যে কোনো ক্ষেত্রে হোক ফ্যামিলি ডিসিশন হোক, এটা বিজনেস ডিসিশন অথবা এটা পলিসি মেকারদের জন্য পলিসি মেক করা, এটা ক্ষেত্রে কিন্তু এই এভারেজ আমাদেরকে সহায়তা করে থাকে। এখন কথা হচ্ছে যে এই এভারেজটি গুড এভারেজ হওয়ার জন্য এর কতগুলো কি থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার। এবার আমরা চলো দেখি যে গুড এভারেজের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ইট শুড বি ইজি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ গুড এভারেজ এমন হবে যেটা সবাই বুঝতে পারে, অর্থাৎ আমরা সবাই যাতে সেটা বুঝতে পারি, অর্থাৎ যারা অল্প শিক্ষিত বা বেশি শিক্ষিত হোক না কেন, সবাই যেন এটা সহজে বুঝে নিতে পারে। ইট শুড বি সিম্পল টু কম্পিউট, অর্থাৎ সহজে যাতে এটাকে কি করা যায়, ক্যালকুলেট করা যায়, কম্পিউট করা যায়। ইট শুড বি বেসড অন অল অফ দ্য অবজারভেশনস, অর্থাৎ এভারেজ সবসময়ই একটি সার্ভের ক্ষেত্রে যতগুলো অবজারভেশন থাকে, সবগুলো অবজারভেশনের উপর ভিত্তি করেই কি করতে হয়, এভারেজ করতে হয়। যে কোনো একটি অবজারভেশনকে বাদ দিয়ে আমরা যদি এভারেজ করি, তাহলে সেটা কিন্তু গুড এভারেজ হবে না। কাজেই এই গুড এভারেজ হতে হলে সেটা অল অবজারভেশনকে কি করতে হবে, কনসিডার করতে হবে। It should be properly defined so that it has only one interpretation, অর্থাৎ আমাদের যে এভারেজটা, সেই এভারেজটা প্রপারলি ডিফাইন্ড হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে এবং এটা একটি মিনিং এ এটা করবে, এটা দ্বারা একাধিক মিনিং হবে না এবং এখানে কোনো বোঝার ক্ষেত্রে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, অর্থাৎ এটা ক্লিয়ার এন্ড কনক্রিট হবে এবং ওয়েল ডিফাইন্ড হবে। ইট শুড বি ক্যাপাবল অফ ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট, অর্থাৎ এই এভারেজ যাতে কি করা যায়, পরবর্তীতে অ্যালজেব্রিক ট্রিটমেন্টেও এটা ব্যবহার করা যায়, এরকম হতে হবে। ইট শুড হ্যাভ স্যাম্পলিং স্ট্যাবিলিটি, অর্থাৎ এই এটার সাহায্যে যাতে কি করা যায়, স্যাম্পলিং করা যায়, অর্থাৎ আমরা স্যাম্পলিং টেকনিক গুলো যেন ব্যবহার করতে পারি। ইট শুড বি প্রেজেন্টেড গ্রাফিক্যালি এন্ড কম্পিউটেড নিউমেরিক্যালি, অর্থাৎ এই গুড এভারেজটা অবশ্যই এটা গ্রাফিক্যালি
প্রেজেন্ট করা যেতে হবে এবং এটা যাতে নিউমেরিক্যালি কি করা যায়, এটা কম্পিউট করা যায় সেরকম হতে হবে। অর্থাৎ যদি এটাকে আমরা সঠিকভাবে ক্যালকুলেট না করতে পারি বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট না করতে পারি তাহলে কিন্তু এটা গুড এভারেজ হবে না। It should not be duly affected by the terminal and extreme value of the observation. অর্থাৎ টার্মিনাল ভ্যালু বা এক্সট্রিম ভ্যালু, যেটাকে প্রান্তীয় ভ্যালু বা প্রান্তীয় অবজারভেশন আমরা বলে থাকি, সর্বশেষ অবজারভেশন যেটা, তো সেই অবজারভেশন দ্বারা এটা এফেক্টেড হবে না। অর্থাৎ গুড এভারেজ হতে হলে এটা প্রান্তীয় যে ভ্যালু, সেই ভ্যালু দ্বারা এটা যদি এফেক্টেড হয় তাহলে সেটা গুড এভারেজ হবে না। এগুলো ছিল একটি গুড এভারেজের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে what is arithmetic mean, why is arithmetic mean so popular। আসলে আমরা একটু আগে যে জিনিসটা আমরা দেখলাম যে এভারেজ, তো এই এভারেজ এর আরেকটি নাম হচ্ছে অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা এই সেন্টার টেন্ডেন্সি মেজারের ক্ষেত্রে এটাকে আমরা অ্যারিথমেটিক মিন হিসেবে এটাকে ব্যবহার করে থাকি। আর এটা সাধারণত ক্যালকুলেট করা হয় যে টোটাল ভ্যালুজ অফ দ্য নাম্বার অফ অবজারভেশন কে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করে আমরা কি করি, আমরা অ্যারিথমেটিক মিন ক্যালকুলেশন করে থাকি। আর অ্যারিথমেটিক মিন কে এক্স বার দিয়ে প্রকাশ করা হয়। আমরা দেখো এখানে দেখিয়েছি যে x বার ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে xn পর্যন্ত যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো ভ্যালুকে যোগ করে আমরা n দিয়ে, অর্থাৎ যে একটা অবজারভেশন থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা অ্যারিথমেটিক মিন পেয়ে যাব। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই আমরা যে মিনটা করব সেটা কিন্তু স্যাম্পল অ্যারিথমেটিক মিন হতে পারে এবং পপুলেশন অ্যারিথমেটিক মিন হতে পারে। তো যদি এটা স্যাম্পল অ্যারিথমেটিক মিন হয়, অর্থাৎ যে স্যাম্পল নেওয়া হয়েছে সেই স্যাম্পল গুলো অ্যারিথমেটিক মিন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখবো, x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইডেড বাই ছোট হাতের n দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা স্যাম্পল মিন বলতে পারবো। আর এটা যদি স্যাম্পল মিন না হয় পপুলেশন মিন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মিউ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ পপুলেশন মিনকে মিউ দিয়ে প্রকাশ করতে হয়। আর এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা, সেটাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয় পপুলেশন মিনের ক্ষেত্রে। আর স্যাম্পল মিনের ক্ষেত্রে আমরা ছোট হাতের এন দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। আর বাকি কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু এক, অর্থাৎ টোটাল নাম্বার অফ টোটাল ভ্যালু অফ দা নাম্বার অফ অবজারভেশন কে আমরা যদি টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাই, আমরা অ্যারিথমেটিক মিন পেয়ে যাই। তো পপুলেশন অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে আমরা এটাকে মিউ দিয়ে প্রকাশ করব, আর এই ক্ষেত্রে এন কে বড় হাতের এন দিয়ে প্রকাশ করব। আর এই যে পপুলেশন মিন, এটা একটা কি প্যারামিটার। আর আগে যেটা আমরা দেখেছি যে স্যাম্পল মিন, সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক। এবার আমরা দেখব যে কেন অ্যারিথমেটিক মিন এত পপুলার। যে অন্যান্য যে মেজারিং সেন্টার টেন্ডেন্সি আছে, অন্যান্য মেজার্স অফ সেন্টার টেন্ডেন্সি আমরা দেখেছি মিন, মিডিয়ান, মোড, ওয়েটেড এভারেজ, হারমোনিক মিন, এগুলোর যে কেন অ্যারিথমেটিক মিনটা কেন পপুলার, এর কারণগুলো হচ্ছে যে ইট ইজ ওয়েল ডিফাইন্ড, এটা স্পষ্ট এবং ক্লিয়ার, এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড কম্পিউট, এটা সহজে বোঝা যায় এবং এটা সহজে ক্যালকুলেটও করা যায়। As all observations are considered to calculate arithmetic mean, the mean is more reliable than those of others। অর্থাৎ যেহেতু এই অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে সবগুলো অবজারভেশন, সবগুলো ডেটাকেই কি করা হয়, কনসিডার করা হয়, সেহেতু এটা অত্যন্ত রিলায়েবল হয় এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হয়। It can be used for next statistical process। অর্থাৎ এই অ্যারিথমেটিক মিনের সাহায্যে কিন্তু আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস এন্ড টেকনিকস ব্যবহার করে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্রসেসে আমরা এই অ্যারিথমেটিক মিনটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। উইদাউট অ্যারেঞ্জিং ডেটা, অ্যারিথমেটিক মিন ক্যান বি কম্পিউটেড। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি মিন করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, সরি মিডিয়ান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আগে কিন্তু ডেটাগুলোকে সাজিয়ে নিতে হবে।
কিন্তু অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে কোনো সাজানোর কোনো দরকার নেই, অর্থাৎ যেভাবে যে ডেটাটা আছে সেভাবে রেখেই আমরা কি করতে পারি, আমরা অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে পারি। নেগেটিভ ভ্যালুস অর জিরো ক্যান নট হ্যাম্পার দ্য অ্যারিথমেটিক মিন। অর্থাৎ কোনটা যদি নেগেটিভ ভ্যালু থাকে, আমরা যখন অ্যারিথমেটিক মিন বের করব, কোনটার কোনো ডেটার ভ্যালু যদি নেগেটিভ থাকে, তাহলে সেটা কিন্তু অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। ইট হ্যাজ স্যাম্পলিং স্ট্যাবিলিটি, আমরা একটু আগেও বলেছিলাম যে এটা স্যাম্পলিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। ইট ইজ ইউজড ইন অল সোশ্যাল, ইকোনমিক এন্ড কমার্শিয়াল রিসার্চ অ্যাক্টিভিটিস। অর্থাৎ সকল সামাজিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক যে কোনো ধরনের বাণিজ্যিক রিসার্চের ক্ষেত্রে এই অ্যারিথমেটিক মিন ব্যবহার করা যায়। যে কারণে এই অ্যারিথমেটিক মিনটা হচ্ছে যে অন্যান্য সকল মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির চেয়ে পপুলার। এবার আমরা দেখব যে হোয়াট আর দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ অ্যারিথমেটিক মিন। অর্থাৎ অ্যারিথমেটিক মিনের কি কি সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে আমরা দেখি যে অ্যারিথমেটিক মিনের সুবিধাগুলো। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু ক্যালকুলেট। অর্থাৎ অ্যারিথমেটিক মিন এটা সহজে কি করা যায়, বোঝা যায় এবং সহজে এটা ক্যালকুলেট করা যায়। ইট ইজ বেসড আপন অল দ্য অবজারভেশন। অর্থাৎ এটা সকল অবজারভেশনকে কনসিডার করে তারপরে করা হয়ে থাকে। It is familiar to common man and rigidly defined. এটা আসলে সব মানুষের কাছে এটা ফ্যামিলিয়ার, সবাই অ্যারিথমেটিক মিন সম্পর্কে সবাই জানে এবং এটা ওয়েল ডিফাইন্ড এবং সুস্পষ্ট, এটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি নাই। ইট ইজ ক্যাপেবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। অর্থাৎ এই অ্যারিথমেটিক মিন পরবর্তীতে ফার্দার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। It is affected by sampling fluctuation, hence it is more stable. এটা স্যাম্পলিং ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে এটা প্রভাবিত হয় এবং এটা সাধারণত অ্যারিথমেটিক মিনের মিনটি এটি সবসময় কি থাকে, স্টেবল থাকে। অর্থাৎ এর স্টেবিলিটি বেশি অন্যান্য মেজারিং সেন্টার টেন্ডেন্সির চেয়ে। এবার আমরা ডিমেরিটস নিয়ে আলোচনা করব। It cannot be determined by inspection. ইন্সপেকশনের ক্ষেত্রে সাধারণত এটা নির্ণয় করা যায় না। আর arithmetic mean cannot be used if we are dealing with the qualitative characteristics which cannot be measured quantitatively like caste, religion, sex এগুলো। যে অর্থাৎ arithmetic mean আমরা কিন্তু কোয়ান্টিটেটিভ ইনফরমেশনের ক্ষেত্রে কেবলমাত্র ব্যবহার করতে পারি, আর কোয়ালিটেটিভ ইনফরমেশন যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক মিন নির্ণয় করা যায় না। যেমন তোমার বয়স কত সেটা কিন্তু একটা নির্দিষ্ট ফিগারে এটা প্রকাশ করা যায়, নাম্বারের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক এরকম 5 জনের বয়সের গড় কিন্তু সহজে কি করা যায়, বের করা যায়। কিন্তু তোমার মেধা কতটুকু আর অন্যান্য 5 জনের যে মেধা, এদের মেধার গড় কিন্তু এটা বের করা যায় না, কারণ এই মেধাটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশন। কাজেই কোয়ালিটেটিভ ইনফরমেশনের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন ব্যবহার করা সম্ভবপর হয় না। Arithmetic mean cannot be obtained if a single observation is missing or lost. অর্থাৎ যদি কোনো অবজারভেশনের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল অবজারভেশন যদি মিসিং থাকে বা নষ্ট হয়ে যায়, না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু arithmetic mean সঠিক পাওয়া যায় না। Arithmetic mean is very much affected by extreme values. অর্থাৎ arithmetic mean কিন্তু এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয়, যেটা কিন্তু মিডিয়ান বা মোডের ক্ষেত্রে হয় না। কিন্তু এই অ্যারিথমেটিক মিনে এক্সট্রিম ভ্যালু যাই থাকুক না কেন সেটা দ্বারা এটি এফেক্টেড হয়, কারণ সবগুলো অবজারভেশনকে কনসিডার করেই তারপরে কি করা হয়, অ্যারিথমেটিক মিন নির্ণয় করা হয়ে থাকে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।